অবশেষে চলে এলো রোহনের জন্মদিন, আর দেখলাম ও রোহন কি সুন্দর করে জন্মদিনটা পালন করলো। সত্যি খুব ভালো লেগেছে। তো গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, সকলকে শুভ নববর্ষ। বছরের প্রথম দিন, সবাই খুব আনন্দ করো, সবার যেন এই বছরটা ভালো যায়। 2025-এ আমার তো খুবই বাজে গেছে। খুব কাছের কাছের কিছু মানুষজনকে হারিয়েছি, কিছু পেয়েছি, কিছু হারিয়েছি। তো হারানোটা সবসময় খুব কষ্টের। আর অনেক কষ্ট, দুঃখ, অনেক কিছু পেয়েছি, সবকে ভুলে গিয়ে নতুন বছরকে ভালো করে কাটাতে চাই। সবার সাথে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য কাটিয়ে আবার সুন্দর করে একটা পরিবার তৈরি করতে আমি সবসময় ভালোবাসি। তো আমি চাই আবার যেন সেরকমভাবেই আমরা সবাই সবার পাশে থাকতে পারি। তো চলো আজকে ভিডিওটা শুরু করব রোহনের বার্থডে। হ্যাঁ, রোহন বার্থডে পালন করেছে সুন্দর করে। 30টা ছোট ছোট বাচ্চাকে, এতিম বাচ্চা বললো, অনাথ বাচ্চাদেরকে খাইয়েছে। মাদ্রাসার কোনো একটি মাদ্রাসার 30 জন বাচ্চাকে সে খাইয়েছে। কারোর বাবা নেই, কারোর হয়তো বাবা মা ছেড়ে চলে গেছে, কাউকে হয়তো কুড়িয়ে পেয়েছে, কাউকে হয়তো মা আছে বাবা নেই, এরকম মানে সন্তানদেরকে ওই মাদ্রাসায় পড়ানো হয়। তারা হয়তো ওরকমই কোনো অনাথ আশ্রমে থাকে। তো তাদেরকে নিজের ঘরে, নতুন ঘরের মধ্যে বসিয়ে খাইয়েছে। সকালবেলা লুচি তরকারি, দুপুরবেলা মাংস ভাত খাইয়েছে। খুব ভালো লেগেছে। আমি অনেক অনেক আশীর্বাদ করি রোহন, তোমার জন্মদিনটা, তার সাথে সাথে তোমার মানে ভবিষ্যৎ জীবনটা যেন অনেক ভালো হয়, অনেক সুখের হয়। আর হ্যাঁ, ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা নেয়। আর প্রথমে মানে যা তুমি করে এসেছো তা তুমি কিন্তু ভুলে যাও। এই যে দিনগুলো তুমি কাটিয়েছো না, এই যে কষ্টকর দিনগুলো তুমি কাটালে, এখান থেকেই কিন্তু তোমার গত বছরের যত কষ্ট, দুঃখ, যা যন্ত্রণা, অপমান, ঝামেলা করেছো, সেখান থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখো। এখনও কিন্তু তোমার শরীর ঠিক হয়নি। তুমি যতই হাসি খুশি দৌড়াদৌড়ি করো না কেন, তোমার শরীর কিন্তু খারাপ। শরীরটাকে মাথায় রেখে তুমি যা খুশি তাই করো। কারণ তুমি যে রোগটায় আক্রান্ত হয়ে রয়েছো, ওই রোগটা কিন্তু সহজে তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় না। একটা ভালো জায়গায় দেখিয়ে এসেছো, সেখানকার ট্রিটমেন্ট অনুযায়ী ওষুধ খাও, রেস্ট নাও। আজকের পর থেকে অন্তত দিন 10-15 তুমি একটু রেস্ট নাও। রানাঘাট দৌড়ে দৌড়ে চলে যাচ্ছ, লক্ষ্মীকান্তপুর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছ, সবই করে যাচ্ছ। তো আমি বলবো এবার অন্তত 10-15 দিন একটু রেস্ট নাও। খুবই ঠান্ডা পড়েছে, তার সাথে সাথে এত বাইরে বেরোনো তোমার কোনো প্রয়োজন নেই। কারণ শরীর খারাপ হলে লোক কিন্তু পাশে পাওয়া খুব কঠিন। কারণ এখন কিন্তু লিসানও প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকবে তার স্কুল নিয়ে। তো যতই লিসান তোমার সাথে যাক না কেন, তারও কিন্তু নিজস্ব কাজ, কর্ম, সংসার সবই আছে। একবার গেছে, দ্বিতীয়বার যাওয়াটা তার পক্ষে হয়তো সেই সময় নাও সম্ভব হতে পারে। তো সেই সব ভেবেচিন্তে নিজের শরীরটাকে কিন্তু আর খারাপ জায়গায় নিয়ে যেও না। আমাদের সবার কিন্তু একই কথা, যে আগে তুমি কিছুদিন রেস্ট নাও। অনেক এসের থেকে তুমি মানে লাফালাফি, ঝাপাঝাপি, এদিক ওদিক যাওয়া সব কিছু করছো। তোমার বাড়ির থেকে রানাঘাট, হ্যাঁ রানাঘাটই তো গেছিলে মনে হয়, অনেকটাই দূর, অনেকটা। তোমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন আসতেই 1.5 ঘন্টার ওপরে টাইম লাগে প্রায়। তারপর শিয়ালদা থেকে রানাঘাট যেতে আরও 1.5 ঘন্টা, মানে 3 ঘন্টার জার্নি তুমি ট্রেনে করেই গেছো। তারপর তুমি গাড়ি করে ফিরেছো। তাহলে বুঝতে পারছো কতটা জার্নি তুমি করেছো। যদিও আমাদের ইছাপুরের ওপর দিয়েই গেছো। আর কি করবো বলো, জানি না, জানি তুমি যাচ্ছ কোথাও একটা, কিন্তু কোথায় সেটা তুমি কিন্তু আমাকে বলোনি। গাড়িতে ছিলে তখন, আমি যখন আমার সাথে যখন কথা হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই বলবো যে যিনি তোমাকে গিফটগুলো দিয়েছে তিনিও খুব ভালো মনের মানুষ, কিন্তু অত দূরে তোমাকে মানে হসপিটাল থেকে আসার পরেই ডেকে নিয়ে যাওয়াটা, এটা ঠিক করেননি। এটা তো সব সময় বলবো, কারণ দেখো, যেটা দেখি আমরা সেটাই বলি। আমাদের কাছে ভালোটা যতটা জোর গলায় বলবো, খারাপটাও ঠিক ততটাই জোর গলায় আমরা বলি, তাই না? তো তোমার শরীরের দিকে খেয়াল রেখেই এটা বলা। তোমার ভালোবাসার মানুষরা তোমাকে গিফট দেবে, তোমার জন্মদিন সেলিব্রেশন করবে, তোমাকে তাদের বাড়িতে ডাকবে, তুমি তাদের বাড়িতে যাবে, এগুলো কোনো ব্যাপার না। তুমি যদি সুস্থ হতে, তাহলে তো আমরা বলতামই না, তাই না? আমরা কেন বলছি? তোমার শরীরটা যাতে খারাপ না হয়, তুমি যাতে আবার অসুস্থ না হও, আবার তোমাকে কোনো রকমভাবে এদিক ওদিক হসপিটাল দৌড়াতে না হয়, প্লাস তোমার ব্লাড দিতে না হয়। কত ব্লাড দিতে হয়েছে ভাবো তো, কতবার তোমাকে পরীক্ষা করতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে তুমি চেম্বারে চলে যাচ্ছ, তুমি লক্ষ্মীকান্তপুর যাচ্ছ, সব কিছু তুমি করছো, একটু রেস্ট কিন্তু তুমি এসে থেকে নাওনি। এটা কিন্তু ঠিক না। রেস্টটা কিন্তু তোমাকে নিতেই হবে, যেটা তোমার শরীরে, তোমার রোগের জন্য প্রয়োজন, তোমার শরীরের জন্য প্রয়োজন, তোমার ভবিষ্যতের জন্য প্রয়োজন। সোনামাকে স্কুলে ভর্তি করেছো, খুবই ভালো কথা। কিন্তু সোনামার কথার যে জড়তা আছে, নিশ্চয়ই তুমি আজকেও সেটা বুঝতে পেরেছো। তুমি যতবার ওকে জন্মদিন বলছো, হ্যাপি বার্থডে বলছো, তুমি কি দেখেছো ও একবারও পরিষ্কার করে বলতে পেরেছে? কিন্তু সেই জায়গায় তুমি এই একই কথা মারিয়ামকে বলতে বলবে, দেখবে মারিয়াম কত সুন্দর করে কথাগুলো বলছে, একদম স্পষ্ট।
তো দুটো বাচ্চাকে একসাথে দাঁড়িয়ে তুমি একই কথা দুজনকে বলাবে, তাহলে তুমি বুঝতে পারবে মারিয়ামের কথার মধ্যে কতটা স্পষ্ট আর আমাদের সোনামার কথাটা কতটা অস্পষ্ট। এই দিকটা একটু ধ্যান দাও। আমরা কিন্তু তোমাকে বারবার বলছি, কারণ আমরা তোমার ভালো চাই। আমরা তোমার নিয়মিত দর্শক, তার সাথে সাথে তোমাকে নিয়ে সব সময় আমরা পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করি। তোমাকে নিয়ে কেউ নোংরা কথা বললে আমরা কিন্তু তাদেরকে রীতিমতন প্রোটেস্ট করি। তোমার বন্ধুরা যেভাবে তোমাকে ছেঁকে ধরেছিল, আমরা যদি তোমার পাশে না থাকতাম তাহলে হয়তো আরও বড় কিছু হতো, আরও বড় কিছু হতো। এটা কিন্তু তোমার মাথায় রাখা উচিত। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, যে নিজেকে একটু চেঞ্জ করো। 1 জানুয়ারি প্রথম দিন বছরের, নিজেকে একটু চেঞ্জ করো। নিজের অনেক কিছু চেঞ্জ করতে হবে তোমাকে। এত হুড়োহুড়ি দৌড়াদৌড়ি এখন আর তোমায় করলে হবে না, কারণ তোমার মেয়ে এবার বড় হচ্ছে। তুমি তো হচ্ছই, তার সাথে সাথে তোমার মেয়ে কিন্তু বড় হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তো জন্মদিনের দিন তোমাকে বকাবকি করব না, অনেক আশীর্বাদ করি, অনেক বড় হও তুমি, এটুকুনি বলবো। সামনে অনেক রাস্তা এখনও তোমার বাকি আছে। তোমার বাচ্চাটার দিন সবে শুরু হচ্ছে, আর সেই সময় তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, দেখার কিন্তু লোক নেই, এটা মাথায় রাখবে তুমি। তো যাই হোক, বারবার তুমি বলছিলে জন্মদিনে কেউ নেই, আমি আর সোনামা একা একা কেক কাটছি, একা একা সেলিব্রেট করছি। খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল। হয়তো এই দিনটা আমরা সবাই মিলেই সেলিব্রেট করতে পারতাম, কিন্তু না, আমরা সেলিব্রেট এভাবে করতে চাই না। আমি চেয়েছিলাম, কারণ আমি তো খুব ভালোবাসি, কিন্তু না, আমার চাওয়াটা কিন্তু সব থেকে বড় কথা হতে পারে না। আর তার থেকেও বড় কথা, প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা মানে তোমার ভালোবাসার মানুষ চেয়েছিল যে তুমি এই পয়সাটা গরিব দুঃখীকে দান করো, তো গরিব দুঃখীকে সাহায্য করো। তুমি তাই করেছো, এটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে, যে তুমি প্রত্যেকটা ভিউয়ার্সের কথা রেখেছো। তো আমরা তো যখন তখন যেতে পারি, তাই না? আমাদের কাছে তোমার জন্মদিনটা বড় কথা না, তোমার সাথে দেখা করাটা কোনো ব্যাপার না। তো বিশেষ করে আমার ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নয়। তো সেইখানে বলছি যে অবশ্যই যাব তোমাকে দেখতে, অবশ্যই যাওয়ার দিনটা তো চলে যাচ্ছে না। আমার যাওয়া ছিল 1 তারিখ, কিন্তু সেটা আমার হলো না। তো যাই হোক, পরে নিশ্চয়ই যাব তোমাকে দেখতে। আর তার সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে সোনামা। সোনামাকে নিয়ে তুমি কিন্তু অনেক 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 কিছু ঠিক করছো না। যেটা হচ্ছে সোনামার কথাটাকে ঠিক করছো না তুমি। আমি যখন প্রথম ভিডিও সোনামাকে নিয়ে করতাম, প্রথম দিকে ভিডিও, তখনই কিন্তু বলেছিলাম ওর একটা স্পিচ থেরাপির খুব দরকার। তো ও তখন আমাকে সবাই বলেছিল, ও তো এখন ছোট, ঠিক মতন কথা বলতে পারে না। তো এই ছোটটা কিন্তু আস্তে আস্তে এখন বড় হয়েছে। প্রায় তিন বছরের ওপরে বয়স হয়ে গেছে এখন সোনামার। 3 বছর, হ্যাঁ 3 বছর তো হবেই। তো সেখানে দাঁড়িয়ে 3 বছরের একটা বাচ্চা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার ভাষায় কথা বলতে পারে, যেটা এখনও সোনামা বলতে পারছে না। তুমি একটু মারিয়ামের সাথে তুলনা করে দেখো। তো যাই হোক, সেটা তোমাকে বারবার বলাটা আমার নিজেদেরও খারাপ লাগে, একটা ছোট বাচ্চাকে নিয়ে বলতে নিজেদেরও খারাপ লাগে। তো তার সাথে সাথে বলবো স্কুল। এবার বলি স্কুলটা নিয়ে কিছু কথা। লিসানকে আগে ধন্যবাদ দেবো এত সুন্দর একটা কাজ করার জন্য। আমি তো সবসময় লিসানের এই কাজটাকে ভীষণভাবে মানে কি বলবো, আন্তরিক অভিনন্দন, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, কারণ এই কাজটা আমি নিজে করেছি। আমি জানি খুব খুব সম্মানের কাজ, এবং তার সাথে সাথে খুব ভালো একটা কাজ, সমাজসেবামূলক কাজ, একটা ভদ্র সভ্য কাজ। তো যাই হোক, সেখান থেকে তুমি অনেক বাচ্চাকে শিক্ষা দেবে, অনেক বাচ্চা ভবিষ্যতে পড়াশোনা শিখে একটা ভালো জায়গায় যাবে। তার সাথে সাথে সোনামাকেও স্কুলে ভর্তি করেছো, কিন্তু তোমার শত্রু কিন্তু তোমার পায়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু তুমি মাথায় রেখো, কারণ সোনামাকে নিয়ে কিন্তু তুমি দুশ্চিন্তায় ছিলে, যার জন্য লুকিয়ে রেখে যেতে হয়েছিল সোনামাকে। আর এখন ওইরকম একটা স্কুলের মধ্যে তুমি সোনামাকে দিলে, যেখানে কিন্তু লিসানের পক্ষে ওকে দেখে দেখে রাখা সম্ভব হবে না। এটা কিন্তু তোমার ভাবা উচিত ছিল। তো আমি বলেছিলাম প্রথম থেকেই একটা প্লে স্কুলে ভর্তি করতে, যেখানে ছোট ছোট নার্সারি যে স্কুলগুলো আছে, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া, খেলাধুলা, তার সাথে সাথে একটু একটু পড়াশোনা শেখানো হয়, ওই রকম কোনো স্কুলে দিতে, যেখানে সিকিউরিটির একটা ব্যাপার থাকে, যে বাইরে থেকে কেউ ঢোকা বেরোনো দেওয়া নেওয়া করতে পারে না, এরকম জায়গায় ওকে ভর্তি করতে। তো যাই হোক, লিসানের ওখানে ভর্তি করেছো, নিশ্চয়ই তুমি ভালো বুঝেছো, তুমি ওর বাবা। তোমার উপর দিয়ে কথা বলাটা আমার মনে হয় কারোরই উচিত না। তুমি কোথায় ভর্তি করবে, তুমি কোথায় ওকে পড়াবে, তুমি কতটা খাওয়াবে, তুমি কি ড্রেস পরাবে, সবটাই তোমার উপর নির্ভর করে। সেখানে আমি চাই না মতামত দিতে। তবু যেটা খারাপ লাগবে সেটা অবশ্যই বলবো, যেটা ভালো লাগবে সেটা তো বলবোই। তো লিসানের পক্ষে কি সবসময় ওকে চোখে চোখে রাখাটা সম্ভব হবে? আমার মনে হয় না হবে। তো যতক্ষণ স্কুল চলবে ততক্ষণ অন্তত কোনো একজন যেন তোমার পরিচিত, বা তুমি নিজে যদি পারো তো নিজে, না হলে পরে এমন কাউকে ওখানে রেখো যাতে সে শুধু সোনামার ওপরেই নজর রাখে।
তো এটা কিন্তু তোমাকে করতেই হবে, কারণ তোমার শত্রু কিন্তু এখনো পর্যন্ত শত্রুই আছে, তারা কিন্তু কেউ তোমার বন্ধু হয়ে যায়নি। আর তোমার তো আবেগের ভাষা জীবন, মন। তো আমি বলবো তুমি আর আবেগটাকে কন্ট্রোল করো। এই যে বন্ধু একটু ভালো কথা বললেই তুমি গলে যাবে, এইটা কিন্তু যেন না হয়। তোমার বন্ধুরা তোমার কাছে এসে বলতে পারে, ভাই আমাদের ভুল হয়ে গেছে, বুঝিনি তুই এরকম অসুস্থ, বা ভাই আমি দেখ আমাদের কথা বাদ দে, আমরা ভুল করেছি, চল এবার থেকে আমরা তোর পাশে আছি, এই যদি বলে, আর তুমি যেন মনে করো না হ্যাঁ তোমার বন্ধুরা সব পাল্টে গেছে, এটা কিন্তু মনে করো না। কারণ ছদ্মবেশী বন্ধুর কিন্তু অভাব নেই তোমার। দেখেছো তো ঘরে বসে তোমার ছবি তুলে কিভাবে প্রচার করে দিয়েছিল। তো সেই জন্য বলছি, কোনো বন্ধু বান্ধব কোনো কিছুর দরকার নেই। একা আছো, ভালো আছো, লিসান আছে পাশে, দাদা নিশ্চয়ই সে তোমাকে সাপোর্ট মানে গাইড করবে, কিন্তু বন্ধু বান্ধবের তোমার দরকার নেই, কোনো দরকার নেই। সাকিবের মতো একটা ছেলে আছে, তাকে দরকার পড়লে ডেকে নেবে, কোনো কিছুর প্রয়োজন পড়লে পরে। আর স্কুল টাইমটা অন্তত সোনামাকে দিয়ে আসা নিয়ে আসা, বা সেই স্কুল টাইমটুকু ওকে একটা গার্ড করার মতন এমন একজন কাউকে রেখো যেটাতে কোনো অসুবিধা না হয়। কারণ লিসান বাচ্চা দেখার জন্য ওখানে বসে থাকতে পারবে না, ওকে সমস্ত দিকটা দেখতে হবে। তো সেই জন্য বলছি খুব সাবধান, খুব সাবধান। আজকের দিনেও তোমাকে সাবধান করে দিলাম। তোমার কেক কাটার দৃশ্যটা দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছিল, যে আরও সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেন তোমার পাশে নেই, কেন আজকের দিনে তোমার মা বাবাকে পাশে দেখতে পেলাম না, এটাও কিন্তু আমার খুব খারাপ লাগছিল। তোমার তো মা আছে, তোমার তো বাবা আছে, তাহলে আজকে কেক কাটার দিনে তোমার মা বাবাকে অন্তত তোমার পাশে দেখলে আমি খুব খুশি হতাম। আজকের দিনে তোমার মা বাবা তোমাকে আশীর্বাদ করবে, সেইটা দেখা কিন্তু আমি অপেক্ষা করছিলাম। হয়তো এটাও দেখব আজকে রোহনের বাবা মা তাকে দুহাত দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, কিন্তু সেটা দেখতে পেলাম না, খুব খারাপ লাগলো। শুধু সোনামা তোমার জীবন নয়, কিন্তু তোমার বাবা মারও কিন্তু তোমার ওপর অনেক অনেক আশা ভরসা সব কিছুই আছে বা ছিল। তো এখন আমার চোখে এটা খুব খারাপ লাগলো যে আজকের দিনে অন্তত বাবা মার কাছে তোমার একবার যাওয়া উচিত ছিল, এবং তো তাদেরকে ক্যামেরায় অন্তত একবার দেখানো উচিত ছিল। আজকে ওদের জন্যই তুমি এইখানে। আজকে ওরা যদি তোমাকে এই পৃথিবীতেই না আনতো, তাহলে কি এরকমভাবে তোমার জন্মদিনটা করতে পারতে? পারতে কি? সোনামার মতন একটা বাচ্চাকে খুঁজে পেয়েছো, সেটাও কিন্তু তুমি আজকের দিনে জন্মেছো বলেই। আর এই বাবা মার জন্য তুমি আজকে এই পৃথিবীতে, আর সেই বাবা মাকে কিন্তু তুমি আজকে তোমার জন্মদিনে দেখাতে পারলে না, এটা কিন্তু খুব খারাপ লাগলো। তুমি নিজে বলেছো বাবা মার কাছে ক্ষমা চেয়েছি, আমরা দেখিনি, কিন্তু তোমার কথা বিশ্বাস করেছি, ভালো লেগেছে। কিন্তু আজকের দিনে যদি তুমি তোমার বাবা মাকে একবার দেখাতে, তাহলে আরও বেশি খুশি হতাম। চলো, যেটা ভালো লাগলো সেটা বললাম, যেটা ভালো লাগলো না সেটা বললাম। আর ছোট্ট ডগিটাকে তো আমার ভীষণ ভালো লেগেছে। এই ডগিগুলোর কিন্তু বেশ ভালো দাম, এটাও আমি জানি, কারণ আমাদের বাড়িতে ডগি আছে। আর ডগি নিয়ে কাজ কারবার অনেক কিছু হয়, আমাদের পরিচিত সব অনেকের কাছে ডগি আছে। তো সেই জন্য বলছি এই ডগিগুলোর কিন্তু বেশ ভালো দাম, আর এদেরকে কিন্তু খুব যত্ন করতে হয়। তো সেইটা খুব ভালোভাবে কিন্তু তুমি খেয়াল করো। ওর কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে কিনা সেগুলো দেখো, কারণ সোনামা যেভাবে কোলে তুলে নিচ্ছিল আমার কিন্তু ভয়ই লাগে। ছোট বাচ্চা তো, টুক করে একটু দাঁতের আঁচড় কামড় লাগলে পরে ওরও ক্ষতি হতে পারে, সোনামার তো হতেই পারে। তো সেই জন্য বলছি ভ্যাকসিনগুলো টাইম মতন দিও কিন্তু, কারণ ও যদি বাড়ির লোককেই কামড়ে আঁচড়ে দেয় তাদেরও কিন্তু খারাপ হবে। তো সেই জন্য বলছি ভ্যাকসিনটা ঠিকমতো দিও, তার ওষুধপত্র চিকিৎসার যেন কোনো অসুবিধা না হয়। সোনামাকে নিয়ে যেটা তোমার ভাবনা চিন্তা, সেটা তুমি তোমার বাবা, তুমি সেটা বুঝবে, আমি আর বারবার বলবো না। কিন্তু এটুকুনি বলবো যে যাকে নিয়ে এসেছো বাচ্চাটাকে, তাকে কিন্তু যত্ন করো, কারণ এরা কিন্তু খুব সেনসিটিভ। আর এদের খাওয়া দাওয়া ওষুধপত্র সম্পূর্ণ কিন্তু ডাক্তারদের পরামর্শ করে করে করো, নাহলে কিন্তু এরা সেটা নিতে পারবে না। ছোট বাচ্চা তো, এখন থেকে কিন্তু ওকে অনেক কিছু অভ্যেস করাতে হবে, সেটা কিন্তু অবশ্যই করিও। আর সোনামার থেকে একটু দূরে দূরে রেখো, কারণ ও তো এরকম খাবলে খুবলে ধরছে, কোন সময় না আছড়ে কামড়ে দেয়, এটার থেকে ওকে একটু দূরে রেখো। চলো, হ্যাপি বার্থডে আর হ্যাপি নিউ ইয়ার দুটোই তোমাদের জানালাম। আর দর্শকদের কাছে এটা বলবো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার কথার সাথে একমত হও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে দিদি তুমি ঠিক বলেছো, আন্টি তুমি ঠিক বলেছো, বা এটা তুমি ভুল বলেছো, অবশ্যই জানিও। চলো, টাটা।